এই সমস্ত ব্যাপারটাই এতই নক্কারজনক যে এটা কোন দিকে বলার নেই যে এটা এটা কিভাবে আমরা তার বলতে পারবো যে এটা না ঠিক হয়েছে বা এটা করা উচিত ছিল বা এটা হওয়া উচিত ছিল। কারণ এটা কোনো দিক থেকে কাম্য ছিল না। যদিও আমি শুধু রাজ্যের ক্ষেত্রে এটা সীমাবদ্ধ বলে মনে করছি না, আমি মনে করছি সারা ভারতবর্ষের ক্ষেত্রে এটা প্রযোজ্য। মূলত বিক্ষোভটা রয়ে যায়, সেটা বিভিন্নভাবে বেরিয়ে আসে, ঠিক এক্স্যাক্টলি এইটাই বেরিয়ে এসেছে যাদবপুরে। রাজ্যের পেছনে যেমন রাজ্যপালকে দিয়ে চেষ্টা করছে সমস্ত কন্ট্রোল করবার, তেমনি ঠিক উপাচার্য নিয়োগের ক্ষেত্রেও তা করছে। শিক্ষা ব্যবস্থাটাকে পাওয়ার দেওয়া হচ্ছে না, ক্ষমতা তার নয়, ফ্যাকাল্টিকে পাওয়ার দেওয়া হচ্ছে না। পাওয়ারফুল হচ্ছেন তিনি, গভর্নমেন্ট অ্যাপয়েন্টেড যে কমিটি বা মাথায় যিনি আছেন তিনি সবচেয়ে বেশি পাওয়ারফুল। সেখানে কিন্তু এই যে মূলত যে শিক্ষা, যে মূল শিক্ষা, সেটা কিন্তু তারা পাবে না এবং তাদের দেওয়ার দরকারও হবে না। সরকার সেখান থেকে কিছু রোবট তৈরি করবে নিজস্ব স্বার্থে। ঐতিহাসিক সত্য বলা চলবে না। ঐতিহাসিক সত্যটা কি? নমস্কার, সবাইকে এই খোলা আড্ডা অনুষ্ঠানে স্বাগত। আমি সুব্রত বসু। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার পর উদ্বিগ্ন বহু মানুষ আমাদের জানিয়েছেন ফোন করে এবং নানাভাবে কমেন্ট বক্সে লিখে যে আপনারা এই বিষয়টাকে নিয়ে কেন অনুষ্ঠান করছেন না। তো তাদের উদ্বেগের শরিক আমরা সবাই। আমরা সেই আহ, পরিস্থিতিটা, যারা অভিভাবকরা, তারা বুঝতে পারছি যে ভারতের শিক্ষা অঙ্গনে এখন যে অবস্থা চলছে, এই বিষয়টি আমাদের খুব ভালো করে পর্যালোচনা করা উচিত। এইটার জন্য আজকে আমরা এই অনুষ্ঠানটির আয়োজন করেছি। এই অনুষ্ঠানটিতে আজকে এই পর্যালোচনার জন্য আমাদের সঙ্গে আছেন গৌতম বন্দ্যোপাধ্যায়, প্রবীণ সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক। গৌতম দা, আপনাকে দর্শকদের পক্ষ থেকে স্বাগত এই অনুষ্ঠানে। আহ আমরা যে বিষয়টা যাদবপুরে দেখলাম এবং এর আগে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়, জামিয়া মিলিয়াতে, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়, বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে একের পর এক এক ঘটনা, নৈরাজ্যের নানা চিত্র আমাদের সামনে আসছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? দেখো সুব্রত, এই যে তুমি যে কথাটা বললে যে যাদবপুর নিয়েই শুরু যদি করি আমরা এই রাজ্যে, যাদবপুরে যে ঘটনা হয়েছে, যে ঘটনা ঘটলো, সব মিলিয়ে সমস্ত দিক থেকেই নিন্দনীয়। সবাই বলেছে, আমরাও একই কথা বলছি যে নিন্দনীয়। সে তো 100 বার। কারণ একদিকে সেখানে যে একটা কার্যকর একটা দেখা যাচ্ছে নৈরাজ্যের একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল। সেখানে শিক্ষামন্ত্রী এলেন, একটা সভা চলছিল, তার মধ্যে ঝামেলা হলো, ছাত্রদের সঙ্গে বনিবনা হলো না, তর্কাতর্কি হলো, ধস্তাধস্তি হলো। তারপরে এমনই অবস্থা দাঁড়ালো যে ছাত্ররা ঘিরে ধরলো, তার গাড়ি ভাঙচুর হলো। ভাঙচুরই বলবো, কারণ কাঁচে আঘাত করা হলো, কাঁচ ভেঙে গেল, সামনের কাঁচ প্রায় ভেঙে যাচ্ছিল। এবং সেই সময় তিনি এত জোরে বেরিয়ে গেলেন, শিক্ষামন্ত্রীর পাশে যে ড্রাইভার তিনি বেরিয়ে চলে গেলেন গাড়ি নিয়ে, তাতে দুজন ছাত্র আহত হলেন। এবং তাই নিয়ে মামলা হলো বিভিন্ন ক্ষেত্রে, এমনকি এই সমস্ত যারা শিক্ষামন্ত্রী বা তাদের বিরুদ্ধেও এবং অন্যদের ছাত্রদের বিরুদ্ধেও। এই সমস্ত ব্যাপারটাই এতই নক্কারজনক যে এটা কোন দিকে বলার নেই যে এটা এটা কিভাবে আমরা তার বলতে পারবো যে এটা না ঠিক হয়েছে বা এটা করা উচিত ছিল বা এটা হওয়া উচিত ছিল। কারণ এটা কোনো দিক থেকে কাম্য ছিল না। কেন হলো? দেখো কেন হলো, মানে আমি বহুদিন ধরেই লক্ষ্য করছি যে আমাদের যে শিক্ষা ব্যবস্থাটা চলছে, যদিও আমি শুধু রাজ্যের ক্ষেত্রে এটা সীমাবদ্ধ বলে মনে করছি না, আমি মনে করছি সারা ভারতবর্ষের ক্ষেত্রে এটা প্রযোজ্য। তা আমি রাজ্যের ক্ষেত্রে এখন বলি, যেহেতু রাজ্য দিয়ে আমাদের শুরু হয়েছে, রাজ্যেও একই রকম। রাজ্যে যে শাসক দল আছে, তৃণমূল সরকার, সে যখন প্রথম এই রাজ্যে এসেছিল একটা পরিবর্তনের সূচনা নিয়ে এসেছিল, অন্তত আমরা তাই ভেবেছিলাম অনেকে। কারণ তার আগে 34 বছর বামেদের রাজত্ব গেছে এবং সেখানে অনেকেই মনে করছিল গণতন্ত্র থাকছে না, মানুষের কথা শোনা হচ্ছে না, মানুষের বিরুদ্ধে গিয়ে কাজ হচ্ছে, মানুষ যা চাইছে তা হচ্ছে না বিভিন্ন ভাবে। এবং মানুষ একটা পরিবর্তন চাইছিল। এবং সেই পরিবর্তনের মধ্যে আমরা দেখেছিলাম এমনই একটা মানে সংঘবদ্ধ আমরা একটা আন্দোলনের চেহারা নিয়েছিল, একটা কৃষি আন্দোলন থেকে উঠে এসে একটা সামাজিক আন্দোলনে পর্যবসিত হয়েছিল সমস্ত ব্যাপারটা। সেখানে বাম দক্ষিণ সবাই মিলে যোগ দিয়েছিল সেই প্ল্যাটফর্মে।
তারপরে তৃণমূল এসে সেখানে এখানে আমাদের রাজ্য চালাচ্ছে, দীর্ঘদিন হয়ে গেল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়ে এনেছিলেন যে গণতন্ত্রকে রক্ষা করা হবে বিভিন্নভাবে, কিন্তু আমরা যেটা দেখলাম, যেটা এসে আহ, এই তৃণমূল সরকারের একটা বড় এজেন্ডাই হয়ে গেল যে বিরোধী পরিষদ থাকবে না। এটা দেখেছি, এটার মধ্যে কোনো ভুল নেই। তাদের মধ্যে যে একটা, এই দলটার মধ্যে যে একটা একনায়কতন্ত্রের একটা আভাস প্রথম থেকে আছে, এটা আমরা জানি। একনায়কতান্ত্রিকতা সেটা ক্রমেই বেড়েছে। এই যে বিরোধী পরিসরকে থাকতে দেব না কোনো জায়গাতে, তাতে অসুবিধাটা হচ্ছে এইটাই যে বিরোধী পরিষদ তুমি না রাখলেও তো সেটা থেকে যায়, কারণ মনের মধ্যে থেকে যায়। একটা সংসদীয় গণতন্ত্র যেখানে চলে, যেখানে বহুদলীয় গণতন্ত্র চলে, সেখানে মানুষ তো নিজের কথা বলতে পারে, এইরকম ধরনের তার একটা স্কোপ আছে, এইরকম তাকে দেওয়া হয়েছে সেই ক্ষমতাটা, ফান্ডামেন্টাল রাইটের মধ্যে এটা ছিল। কাজে আমরা অভ্যেস আমাদের ছিল, বরাবরই আছে, যে আমরা মনের কথাটা বলতে পারি। এবার আমার মনের কথা যদি আমি বলতে না পারি, মনের কথা কিভাবে বলবো? ভোটের মাধ্যমে বলবো। ভোটে গিয়ে দেখলাম যে আমার ভোট দিতে দেওয়া হলো না, আমার ভোট অন্য কেউ দিয়ে দিয়েছে, কিংবা ভোট দিতে বারণ করা হচ্ছে, কিংবা ধমক দেওয়া হচ্ছে। এই যে বিবিধ রকমের গন্ডগোল হতে লাগলো, তাতে কি হলো, ওপরে ওপরে মনে হলো বিরোধী যে দলগুলো মনে হলো যে তারা আর করতে পারছে না কিছু, তারা আর ভোটে জিততে পারছে না, কিন্তু বিরোধটা, বিক্ষোভটা, ক্ষোভটা সেটা রয়ে যায়। এমন নয় যে ক্ষোভটা চলে যায়, ক্ষোভ রয়ে যায়। ক্ষোভটা বাইরে বেরিয়ে আসে হঠাৎ হঠাৎ। এটা শিক্ষা ক্ষেত্রেও ঠিক এক্স্যাক্টলি সেটাই হয়েছে। এই যে শিক্ষা ক্ষেত্রে হয়েছে, দেখো তার আগে স্বাস্থ্য ক্ষেত্রেও হয়েছে, আমরা দেখেছি আইন শৃঙ্খলার ক্ষেত্রেও এটা দেখেছি আমরা। এবারে শিক্ষা ক্ষেত্রে কি হলো? শিক্ষা ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় তৃণমূল যে ছাত্র পরিষদ, তারা মনে করলো তারাই সেখানে নিজস্ব ক্ষমতা কায়েম করবে। তারা কায়েম করবে কেন? এটা মূলত তৃণমূল যে সরকার, সে চাইছিল যে এদের মাধ্যমে তাদের ক্ষমতাটা থাকবে, এইটাই তো চেয়েছে। এবং তারপরে এই যে দিনের পর দিন যে ছাত্র সংসদের নির্বাচন না হওয়া, এই যে না হলে কি হয়, না হলে মানে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ক্ষমতাটা রয়ে গেল সরকারের হাতে, তা তো নয়। বা সরকার পুষ্ট ছাত্র দলের কাছে, তা তো নয়। মূলত ক্ষোভটা রয়ে যায়, বিক্ষোভটা রয়ে যায়। সেটা বিভিন্ন ভাবে বেরিয়ে আসে, ঠিক এক্স্যাক্টলি এইটাই বেরিয়ে এসেছে যাদবপুরে। কেননা একদিকে সেখানে যারা বিক্ষোভের মধ্যে ছিল, তাদের মধ্যে যেমন বামেরা ছিল, মানে এসএফআই ছিল, সিপিআইএম, তার মধ্যে অতি বামও ছিল, মাওয়িস্ট পন্থী, আবার অতি দক্ষিণপন্থী তারাও ছিল। তাহলে এই যে সমস্ত বিক্ষোভটা তাদের মধ্যে, এটা এক সুরে বাঁধা হয়ে গেল। মনে হচ্ছে যেন সবারই সরকারের বিরুদ্ধে রাগ। আর সরকার কি ভাবলো, যে এদের সবাই আমাদের বিরুদ্ধে রাগ। অন্যদের আমি কিছু ধোয়া তুলসী পাতা মোটেই মনে করছি না। অন্যরাও কিন্তু ক্ষমতা দখলেরই চেষ্টা চালাচ্ছে। তারা যে খুব শিক্ষা অঙ্গনে বিরাট একটা আলোকবর্তিকা নিয়ে এগিয়ে যাবে বলে এসেছে, তাও মনে করি না, আমি মনে করছি না। কাজে এই জিনিসটা যদি বন্ধ না করা হয়, গণতন্ত্রের পরিসরটা যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে এই ধরনের বিক্ষোভ হয়। এবং এই ধরনের বিক্ষোভ প্রশমিত করতে গেলে একটাই কথা হচ্ছে, আমার মনে হয়, বিশেষ করে যখন মুখ্যমন্ত্রী স্বয়ং বলেছিলেন যে ছাত্র সংসদের নির্বাচন হবে, তখন নির্বাচনটা এইভাবে পিছিয়ে দেওয়াটা উচিত হয়নি, বা কবে হবে তাও না বলা মোটেই উচিত হয়নি। প্রথম কথা, শিখতে হবে রাষ্ট্রকেও যে কতদূর ক্ষমতা ধরবো আর কখন ক্ষমতাটা ছাড়বো, বা ক্ষমতা ছাড়বার প্রবণতা আমার থাকবে। কারণ অন্যকে ক্ষমতা দিলে নিজে ক্ষমতাশালী হওয়া যায়, গণতন্ত্রের এইটা একটা শর্ত, এটা বুঝতে হবে। দ্বিতীয়ত, এইবারে দেখো, আমি অন্যদিকে যদি যাই, এই যে এই অন্য পরিসরে যে এই যারা বিক্ষুব্ধ হলো, সেই বিক্ষুব্ধের মধ্যে অনেকেই ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে। কারা চেষ্টা করছে? এই যারা যারা রাজনৈতিক দলেরা আছে। কারণ এই যে আমরা দেখতে পাচ্ছি মাওয়িস্ট, মানে মাওপন্থী কিছু কিছু আছে, তারা কেন করছে? তারা তো সরকারকে বিশ্বাস করে না, রাষ্ট্রকে বিশ্বাস করে না, তবু তারা করছে এটা। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, বিজেপির এই যে যে উইং আছে, সেই বিজেপি সারা দেশে যেভাবে সমস্ত শিক্ষা ব্যবস্থাটাকে নিজেদের কুক্ষিগত করেছে বা করবার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং করে চলেছে প্রতি মুহূর্তে, প্রতিনিয়ত, তারা এত চিৎকার চেঁচামেচি কেন করতে শুরু করলো? তাদের একটাই আদৌ
বড় এজেন্ডা, যে যেমন করে হোক সারা ভারতের শিক্ষা ব্যবস্থাটাকে তারা কুক্ষিগত করবে। এই যে একটা এই টেনশনটা তৈরি হচ্ছে, এই টেনশনটা কিন্তু জন্যে এত বড় ঘটনা ঘটে গেল। দুর্ভাগ্য হচ্ছে আমাদের এটাই, যে যাদবপুরের বা প্রেসিডেন্সি বা জামিয়া মিলিয়ার মতো এত বড় বড় মাপের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, সেইগুলোই এটার শিকার হচ্ছে, বলি হচ্ছে। এটা একটা খুব দুর্ভাগ্য, সুব্রত। এই প্রসঙ্গেই আমার যেটা মনে হয়েছে, সেটা আপনার কাছে এই ব্যাখ্যাটা চাইবো, যে এই সমস্ত প্রতিষ্ঠানগুলো আমাদের দেশের খুব গর্বের প্রতিষ্ঠান, এবং যেখানে খুব হুম, সাধারণ নিম্নবিত্ত মানুষ, গরিব মানুষের মেধাবী ছেলে মেয়েরা সেখানে পড়ার হুম, সুযোগ পায়। আস্তে আস্তে সেই হুম, পরিসরগুলো যদি নষ্ট হতে থাকে, তাহলে মানুষের হুম, হাতে খালি থাকবে বেসরকারি কিছু বিশ্ববিদ্যালয়, যেগুলোর হুম। পড়াশুনোর মান সম্পর্কে সবকটি বিশ্ববিদ্যালয়, আমরা জানি একবার দিল্লিতে এরকম প্রকাশও পেয়েছিল তারা কি ধরনের সব বিশ্ববিদ্যালয় আছে। তো এই যে বিশ্ববিদ্যালয়ের চক্করে যারা পড়বেন, তাদের তো সাধারণ মানুষের, গরিব মানুষের তার বাড়ির ছেলে মেয়েরা নয়। তো সেই যদি এই বিশ্ববিদ্যালয়গুলি যদি নষ্ট হয়ে যায়, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষাঙ্গনের পরিবেশ যদি ক্রমশ নৈরাজ্যের দিকে যেতে থাকে, তাহলে ভবিষ্যৎ কি আমাদের শিক্ষার? এই যে তুমি বললে ভবিষ্যৎ কি বলছে, এটা হচ্ছে অনেক বড় একটা পার্সপেক্টিভে দেখতে হবে। এই বড় পার্সপেক্টিভ হচ্ছে সারা দেশের পরিপ্রেক্ষিতে। এটা কিন্তু রাজ্যের অঙ্গনের মধ্যে আর থাকছে না, রাজ্যের আঙিনার বাইরে চলে যাচ্ছে। প্রথমত এটা একটা অঙ্গরাজ্য আমি ধরে নিতে পারি, কিন্তু সারা দেশটা তো অনেক বড়। সারা দেশের যে বিবিধতা আমাদের আছে, যে বিভিন্নতা আছে, সেটা তো এখানে অতটা থাকবে না। সারা দেশ মিলিয়ে যে ভারতের যে যে ঐতিহ্য, সেইটা খুবই বিপন্ন আমরা জানি। এবং এই যে জাতীয় শিক্ষানীতি নামে যেটা মানে প্রণয়ন করেছে বিজেপি সরকার, কেন্দ্রের যে সরকার, তারা সেটা খুব মারাত্মক। তাদের একটা কথা আছে তার মধ্যেই, ন্যাশনাল এডুকেশন পলিসির মধ্যে, ফিলান্থ্রপিক প্রাইভেট এডুকেশন, ফিলান্থ্রপিক প্রাইভেট এডুকেশনকে গুরুত্ব দেওয়া হবে। মানে আহ, মঙ্গলের জন্য কি প্রাইভেট এডুকেশন, বেসরকারি শিক্ষা ব্যবস্থাটাকে তারা উৎসাহ যোগাবে। তার মানেই তো বোঝা যাচ্ছে কি করতে চাইছে তারা, কেন করতে চাইছে। দেখো, দুটো জিনিস তাদের, দুটো এজেন্ডা প্রাইমারিলি। একটা এজেন্ডা হচ্ছে, বিজেপির এজেন্ডা হচ্ছে যে এই যে হিন্দুত্ববাদ বা আরএসএস এর, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে প্রচারিত বা তাদের যে আদর্শ, সেই আদর্শটাকে প্রচার করা। কেন প্রচার করা? তাহলে বিজেপির পক্ষে সারা দেশটা বিশেষ করে মানে কায়েমি সত্ত্ব আহ, আহ, রাখার খুব সুবিধে হয়, নাম্বার ওয়ান। এবং দ্বিতীয়ত হচ্ছে, সরকারকে শিক্ষায় যত কম বিনিয়োগ করতে হয়, টাকা খরচা করবে না সরকারের, সেখানে যদি এই ক্যাপিটালিস্টদের একটা শ্রেণীকে এর মধ্যে লাগিয়ে দেওয়া যায়, তারা টাকাটা লাগায় এবং তারাই টাকাটা ওঠায় ওখান থেকে, তাহলে সরকারের মাথা ব্যথা থাকে না। সরকারের আর গবেষণা খাতেও টাকা খরচা করতে হবে একদম। না। এবং বেসরকারি যারা এইখানে টাকা লাগাবেন, তাদের একটাই চিন্তা থাকবে যে কি করে টাকা ওঠানো যায়। তারা নিশ্চয় এটা মনে করবেন না যে কি করে ফিলান্থ্রফিক হওয়া যায়। এ তো আমাদের খোদ ইলন মাস্কও যেটা বলে থাকেন, একই কথা। একদম। সেটা আম্বানি আদানি অন্যরকম বলবেন তা তো হতে পারে না, একই হুম। কথা বলবেন। টাকা, কি করে টাকা দিয়ে টাকা ওঠানো যায়। অতএব যে গবেষণা খাতের টাকা নেই কিন্তু ভবিষ্যতের মানুষের মঙ্গল কামনা আছে, মানুষের মঙ্গল আছে, পৃথিবীর মঙ্গল আছে, সেই ধরনের গবেষণা তো হবে না। এবং সেই ধরনের গবেষণার মধ্যে কোন ধরনের গবেষণা তুমি লক্ষ্য করে দেখো। একটা হচ্ছে বিজ্ঞানের গবেষণা, বিজ্ঞান চেতনার গবেষণা, দুটো। একটা হচ্ছে বিজ্ঞানের গবেষণা, বিজ্ঞানের নতুন নতুন দিক কিভাবে আমরা এগোবো সেটা। আমি টেকনোলজির কথা বলছি না, আমি প্রযুক্তির কথা বলছি না, আদৌ নয়, আমি বিজ্ঞানের কথা বলছি। আরেকটা হচ্ছে বিজ্ঞান চেতনার, যে বিজ্ঞান চেতনা বলতে যে আমরা এ প্রশ্নহীন আনুগত্যে বিশ্বাস করব না, আমরা প্রশ্ন করতে শিখব। এইটা হচ্ছে বিজ্ঞান চেতনা, সায়েন্টিফিক টেম্পার। আমি জানতে চাইবো এরপরে কি, এটা কেন, এটা কেন হলো না, সেটা এরা বলতে চাইবে না। এই যে মুখটাকে বন্ধ করে দিতে চাইবে, প্রশ্ন তোমার কাছে শুনবে না, প্রশ্ন চলবে না। দেখো, এটা সমস্ত দিক থেকেই আমরা দেখতে পাচ্ছি, এই যে প্রশ্ন চলবে না। কেন প্রশ্ন চলবে না? কারণ আমি বলেছি এটা ঠিক,
অতএব এটা ঠিক। বিশ্বাসের এবং সংস্কারের বশবর্তী হয়ে যা শেখানো হবে সেটাই ঠিক। সেই জন্য তোমাদের কি করতে হবে? ইউ গো টু দ্য পাস্ট, অতীতে ফিরে যাও। বারবার বলছে অতীতে ফিরে যাও। এমনকি মিডিয়েবল পিরিয়ড সেটাও নয়, কিন্তু মধ্যযুগটা নয়। অতএব একেবারে অতীতে ফিরে যাও, একেবারে মনুবাদী যুগে চলে যেতাম। একেবারে মনুবাদী যুগে ফিরে যাও। দেখো মনুবাদী যুগে ফিরে যাওয়ার মানেটা কি? দেখো যদি ফিরে যেতে হয় তাহলে তো হায়ারার্কিক্যাল হয়ে যায়, তাহলে তো সেই চতুর্বর্ণ হয়ে যায়, তাহলে সেখানে ফিরে যাও। হ্যাঁ, তার মানেটা কি? বড় লোকরা পয়সা দেবে, বড় লোকরা শিখবে, আর চতুর্বর্ণ ফিরে আসছে। এবং যারা ব্যাপারটা ঠিকই, হ্যাঁ। নিম্নবর্ণ, প্রান্তিক শ্রেণী, একেবারে দরিদ্র, তারা খেটে খাবে। কি খেটে খাবে? আমি যেমনটি বলবো তেমনটি খাটবে, আমি যতটুকু পয়সা দেবো ততটুকু নিয়ে খুশি থাকবে, কারণ আমাকে সেবা করাই তার কাজ হবে। তো খুব পরিষ্কার ভাবে হয়ে গেল। এবারে আমরা কি করবো? আমি এবারে এবারে বাঙালি জাতির কথা বলছি। যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বললেন, যখন তার কাছে চাওয়া হলো, সাজেশন চাওয়া হলো যে সিলেবাসে কেন ভারতীয় যে দর্শনগুলোকে বেশি করে পড়ানো হোক বলে, ভ্যালেন্টাইন লিখলেন, তখন উনি বলেছিলেন মোটেই তা নয়। পাশে যতক্ষণ না লক হিউম পড়ানো হবে, ওয়েস্টার্ন ফিলসফি পড়ানো হবে, ততক্ষণ আমাদের দেশের ছেলেপুলেরা বুঝতেই পারবে না যে এইগুলো কত ভ্রান্ত। এগুলো যে অভ্রান্ত নয়, এই যে সংখ্য আর এই যে সাংখ্য এবং বেদান্ত যে অভ্রান্ত নয়, সেটা বুঝতে পারবে না যতক্ষণ না ওয়েস্টার্ন পাশ্চাত্য দর্শন পড়ানো হবে। এই একটা রেনাইসেন্স পিরিয়ড হয়েছিল আমাদের। আমরা তার থেকে পিছিয়ে যাচ্ছি। কেন পিছিয়ে যাচ্ছি? কারণ সরকার চাইছে। এই যে সরকার চাইছে, সরকারের সুবিধাটা কি? সরকার মনে করে মেজরিটি মেজরিটি হিন্দু তাকে তুষ্ট রাখতে পারলে, অতএব তাকে তুষ্ট রাখবার জন্য কট্টর হিন্দুত্ববাদের প্রচার, ধর্মীয় প্রচার, এটা ক্রমাগত চালিয়ে, এবং সেটা চালাতে গেলে খুব ছোট থেকে শুরু করতে হবে। এটা দেখো লক্ষ্য করে, তুমি লক্ষণীয় বলেছি আগেও, একেবারে স্কুল লেভেল থেকে আরএসএস এর পাঠ্যক্রম শুরু হয়ে যায়। কেন? স্কুল লেভেল থেকে তারা চেষ্টা করে যে কি করে বোঝানো হবে, একটা ছেলেপুলের মাথায় কি করে ঢোকানো হবে ওই সূর্য সম্পর্কে। সূর্য কি আসলে, যে সূর্য একটা আগুনের গোলা, সেটা শিখে গেলে মুশকিল। তাকে বলতে হবে তুমি সূর্য প্রণাম করো, কারণ সূর্য দেবতা। এবার সে যখন বলতে চাইবে তো দুটো আলাদা হলো কি করে, সেই প্রশ্নটা করা চলবে না। ওই প্রশ্ন তোমার দরকার নেই জানা, তুমি এইটা জেনেছো, এইটাই ঠিক। এই যে শিক্ষা ব্যবস্থাটাকে ক্রমাগত পিছিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে, এটা বারবার চেষ্টা হচ্ছে, দেখবে তুমি বড় লেভেলে পর্যন্ত, হায়ার স্টাডিজেও এইটাই আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে। এই জন্যই বলছিলাম তো, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স যখন বলল রামের চোখে সূর্যের কিরণ এসে পড়বে রামনবমীর দিনে, তখন সবাই একবার ধন্যি ধন্যি করতে লাগলো। দেশের তা বড় লোকটা, বিশেষ করে এই যে ধর্মীয় একটা একটা আবহ এমন বেড়ে গেল। অথচ এটা এতই সাধারণ, একটু বললাম, ফিজিক্সের সামান্য জিনিস যারা জানে, হ্যাঁ, অপটিক্সের সাধারণ জিনিস জানে, লেন্স দিয়ে কিভাবে করা যায়, সেই জিনিসটা একটা কলেজের ফার্স্ট ইয়ারের ছেলেও বোধহয় করতে পারে। সেটা করছে কিনা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স, তাদের কি কাজ করার কথা ছিল আর কি কাজ করছে। আইআইটি মাদ্রাসের ডিরেক্টর বলছেন গোমূত্রের মধ্যে নাকি এই অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টি ফাঙ্গাল সমস্ত এলিমেন্টস আছে, এই বলছেন। ঠিক এক্স্যাক্টলি এই জিনিসটাই এরা করতে চাইছে একটাই কারণে। কারণটা হচ্ছে শিক্ষা ব্যবস্থাটাকে যদি নিজেদের কুক্ষিগত করে নেওয়া যায়, তাহলে ক্ষমতা অনেক দীর্ঘায়িত হতে পারে, ক্ষমতাটাকে কাড়া মুশকিল হবে। এবং সেই জন্যে আরেকটা কথা বলি আমি তোমাকে, এই 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 পর্বে শেষ করছি। এই লক্ষ্য করবে যে কেন্দ্র সরকার এবং রাজ্যের মধ্যে যে একটা আমাদের টানাপোড়েন চলছে, সেও ক্ষমতা দখলের জন্য, কিন্তু কেন্দ্র কায়দা করে সমস্ত ক্ষেত্রে তাদের থাবাটা বাড়াচ্ছে। রাজ্যের পেছনে যেমন রাজ্যপালকে দিয়ে চেষ্টা করছে সমস্ত কন্ট্রোল করবার, তেমনি ঠিক উপাচার্য নিয়োগের ক্ষেত্রেও তা করছে। এই যে উপাচার্য নিয়োগের ক্ষেত্রেও যেটা করার চেষ্টা, যে সমস্ত সময় তাদের, তারা যাকে মনে করবে রাজ্যপালের মাধ্যমে উপাচার্য নিয়োগ হবে, তার জন্য এই রাজ্যে এতগুলো জায়গায় উপাচার্য বিহীন, কোথায় অস্থায়ী উপাচার্য, তাই নিয়ে মামলা মোকদ্দমা, কি করে চলবে, সমস্ত শিক্ষা ব্যবস্থাটাই
টালমাটাল হয়ে আছে এই করে, কিন্তু মূলত ক্ষমতার লোভে। আর গভর্নমেন্ট অ্যাপয়েন্টেড যে সমস্ত ম্যানেজমেন্ট আছে, যেখানে 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 তাদের পাওয়ার দেওয়া হচ্ছে, লক্ষ্য করে দেখো, শিক্ষা ব্যবস্থাটাকে পাওয়ার দেওয়া হচ্ছে না, ক্ষমতা তার নয়, ফ্যাকাল্টিকে পাওয়ার দেওয়া হচ্ছে না, পাওয়ারফুল হচ্ছেন তিনি গভর্নমেন্ট অ্যাপয়েন্টেড যে কমিটি বা মাথায় যিনি আছেন, তিনি সবচেয়ে বেশি পাওয়ারফুল। এটা এটা একই একই সূত্র ধরে এই রাজ্য সরকারও একই কাজ করে যাচ্ছে। ফলে গোটা শিক্ষা ব্যবস্থাটাই আমাদের রাজ্যে বিশেষ করে আরো একদম জাতাকলে পড়ে গিয়েছে। এর থেকে কবে মুক্তি হবে তাও বুঝতে পারছি না, এবং কেন্দ্র এটাকে চট করে ছাড়বে বলে মনে হচ্ছে না। সুব্রত। আমি গৌতম দা, এই আমরা শুধু এর মধ্যে বিশ্ববিদ্যালয় বা উচ্চশিক্ষার প্রসঙ্গতে এলাম। আমরা যদি একটু শিক্ষার প্রাথমিক স্তরের দিকে তাকাই, হুম। সেখানে কি চিত্র আমাদের রাজ্য বা সারা দেশে, আমি যদি এটা দেখাই, যেখানে একের পর এক সমীক্ষা আসছে যে আহ, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী বা ষষ্ঠ শ্রেণীর ছাত্ররা ঠিক মতো লিখতে পারে না, ঠিক মতো পড়তে পারে না, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এবং স্কুলগুলোর অবস্থা আমরা জানি, যেখানে আহ, গ্রামে গঞ্জে যার কোনো বিকল্প নেই যে মানুষের কাছে, সেইখানে যে অবস্থা সেটা আমরা দেখতেই পাচ্ছি। সেখানে স্কুলগুলো প্রায় নাভিশ্বাস, তাদের প্রায় শেষ নিঃশ্বাসে ত্যাগ করার মতো অবস্থা। তো সেইটাকে আপনি কিভাবে দেখছেন, এই যে একটা রাজ্যের শিক্ষার যে একটা অবস্থা? এই 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 যে তুমি যেটা বললে, এটার জন্য কিন্তু আমি মূলত এই যে ন্যাশনাল এডুকেশন পলিসিকে দায়ী করি। কেন বলছি? কারণ রাজ্য যেটা করছে, রাজ্যে নিশ্চয় করতে পারতো, একটা নিজস্ব এডুকেশন পলিসি করবার চেষ্টা ছিল, করতে পারতো, কিন্তু যেটা করা খুব মুশকিল হবে এখন। কারণ ন্যাশনাল এডুকেশন পলিসিতে যেটা জোর দেওয়া হয়েছে সেটা হয়েছে যে স্কিলড লেবার, টেকনোলজিক্যাল যে অ্যাডভান্সমেন্ট হয়েছে সারা পৃথিবীতে, তার জন্য স্কিলড লেবারের দরকার বারবার বলা হচ্ছে। এটা আমরা জানি, হ্যাঁ, সেই স্কিল লেবার, এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই কথাগুলো খুব বলা হয়েছে, আমি জানি। এবারে ধরো, এই যে স্কিল লেবারের কথাটা বারবার বলা হচ্ছে, তার মানেটা কি? তার মানে স্কিল লেবার তো সবাই হবে না, সবাই তো দক্ষ, একবারে প্রাযুক্তিক দিক থেকে দক্ষ শ্রমিক হয়ে যাবে না। শ্রমিক বলা হচ্ছে ঠিকই, তারাও হোয়াইট কলার শ্রমিক, তারা তো আর সেই রকম অর্থে শ্রমিক নয়। তারা কম্পিউটার স্যাভি, তারা ইংরেজি জানা, আধুনিক ধরনের যে কাজকর্ম যারা হয়, এই এই কতজন হবে, কত পার্সেন্ট হবে ভারতবর্ষের মধ্যে, কত পার্সেন্ট হবে? বাকিরা কি করবে তুমি যেটা বলছিলে, কাজে এই যে বাকি যে শিক্ষাটা ক্রমাগত তার অমন ঘটবে একই কারণে। কারণ যত বেশি সরকার থেকে যত বেশি এই শিক্ষা খাতে টাকা কমানো হবে তহবিলে, তত বেশি সাফার করবে এই প্রান্তিক শ্রেণীর যে সমস্ত ছেলেপুলে, যে সমস্ত মানুষ, যে পরিবার, তাদের যে পরিবারের ছেলেপুলেরা, তারা সবচেয়ে বেশি সাফার করবে, এবং সেটা আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে। এবারে কি হচ্ছে, কোথায় তখন তার বিকল্পটা কি হবে, অল্টারনেটিভ তখন এরা কি করতে চাইবে আলটিমেটলি, হয়তো অল্টারনেটিভ বলবে যে তোমরা, আমরা যে শিক্ষা ব্যবস্থা করে দেবো একটা প্রাইমারি, এই যদি ধরি কেন্দ্রই যদি আজকে ক্ষমতায় আসে, মুখ্যমন্ত্রী যা করবে, এই যদি বিভিন্ন পাওয়ারফুল ক্যাপিটালিস্ট যে গ্রুপস আছে তাদের বলে দেওয়া হয় যে তোমরা এই গ্রামে 5টা স্কুল করে দাও বা 3টে স্কুল করে দাও। এবারে 3টে স্কুল করে দেওয়া হলো, ঝকঝকে স্কুল, তাদের কাছে ওইটুকু টাকা কিছুই নয়, সরকার তাদের ট্যাক্সও ফি করে দিল, সব করলো, এবং তারা কি শেখাবে? সরকার যা বলে দেবে সেটা শেখাবে। সেখানে কিন্তু এই যে মূলত যে শিক্ষা, যে মূল শিক্ষা, সেটা কিন্তু তারা পাবে না, এবং তাদের দেওয়ার দরকারও হবে না। সরকার সেখান থেকে কিছু রোবট তৈরি করবে নিজস্ব স্বার্থে, এক্স্যাক্টলি এই কথাটাই বলতে চাইছি, সেইটা করবে। এবং আমি কিন্তু দেখতে পাচ্ছি সেই ধরনের লক্ষ্যে এগোচ্ছে, বিভিন্ন ভাবে এগোচ্ছে, এটা হচ্ছে। এই যে প্রাইমারি শিক্ষা যেটা আমরা বলি, এটা তো অমর্ত্য সেন বা অনেকে, এমনকি রবীন্দ্রনাথ ভীষণভাবে চেয়েছিলেন প্রাথমিক শিক্ষার এই যে উন্নতিটা কিভাবে হোক। একবার সেই ঈশ্বরচন্দ্র থেকে শুরু হয়েছে, যে কি করে প্রাথমিক শিক্ষাকে, মানে মানুষকে কি করে শিক্ষা, মানে উন্নত করতে হবে ছোট থেকে। আমাদের সেটা ক্রমাগত পিছিয়ে যাচ্ছে। আমাদের সরকারি যে শিক্ষা ব্যবস্থা প্রাথমিকে, তা
অত্যন্ত খারাপ অবস্থায় আছে, অত্যন্ত খারাপ অবস্থায়। এবং সে কিরকম খারাপ অবস্থায় আছে সে গিয়ে গ্রামে গঞ্জে গিয়ে দেখলে তাহলে বোঝা যাবে যে কোন পর্যায়ে আছে। কোন স্কুলে হয়তো শিক্ষক নেই, শুধু ছাত্রছাত্রীরা আসছে ফিরে চলে যাচ্ছে মিড ডে মিল খেয়ে, কিংবা হয়তো কোনো জায়গায় অনেক বেশি শিক্ষক আছে, ছাত্র নেই, ছাত্রী নেই। এই ধরনের একটা অদ্ভুত একটা, মানে কি বলবো, একটা অরাজকতা টাইপের এই এই ধরনের চলছে। এবং তার কোনো, আমরা দেখতে পাচ্ছি তার হেরফের হচ্ছে না, দিনের পর দিন চলছে। তার কারণই হচ্ছে এটাই যে প্রপারলি প্রপারলি যদি জিনিসটাকে অ্যাড্রেস না করা হয় এক্স্যাক্টলি প্রপারলি, তাহলে এটা হবে। এবং আবার বলছি, এটা কিন্তু শুধু আমাদের পশ্চিমবঙ্গের চেহারা নয়, এটা কিন্তু সারা দেশেরই চেহারা, সারা দেশেই এই জিনিসটা চলছে। আমরা জানি না যে এর পরে কোন জায়গায় আমরা পৌঁছবো, কারণ যেভাবে সরকার, কেন্দ্রীয় সরকার বিশেষ করে আবার বলছি, যেভাবে শিক্ষা ব্যবস্থাটাকে নিয়ে যেতে চাইছে ন্যাশনাল এডুকেশন পলিসির মাধ্যমে, তাতে একদিকে বিজ্ঞান, অন্যদিকে যে আর্টস, যে আর্টসের সমস্ত সাবজেক্ট গুলো বিভিন্ন রকম, সোশ্যাল সায়েন্সেস যা 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 বলি আমরা আর কি, তার মধ্যে ইতিহাস আছে, তার মধ্যে মূলত ইতিহাস আছে, যে ইতিহাসের থেকে সত্য বেরিয়ে আসে, সেই ইতিহাসটাকেও বিকৃত করার চেষ্টা ইতিমধ্যে শুরু হয়েছে। তুমি জানো এটি রাজনীতিতেও কিভাবে এসেছে, মহারাষ্ট্রের রাজনীতিতে কি হয়েছে সম্প্রতি সম্প্রতি এই যে ঘটনাটা আপনি যদি একটু বিশ্লেষণ করেন, আমার মনে হয় আমাদের দর্শকদের খুব সুবিধে হবে বিষয়টা কি বুঝতে, যে মহারাষ্ট্রের এক বিধায়কের, সমাজবাদী পার্টির বিধায়কের যে সাসপেনশনের যে অর্ডারটা, তিনি যে কথাটা বলেছিলেন তার মধ্যে ঐতিহাসিক সত্য কতটা, যুক্তি কতটা, এবং তার শাস্তির যেটা, সেটা নিয়ে যে কাণ্ডটা হচ্ছে, চলছে এখনো। হ্যাঁ, তো সেইটা হ্যাঁ। যদি আপনি একটু বিশ্লেষণ করেন শিক্ষার প্রেক্ষিতে। মহারাষ্ট্রে সমাজবাদী পার্টির যিনি প্রধান, তিনি আবু আজমি, তিনি বিধানসভায় বলেছিলেন, একটি সিনেমা হয়েছে আওরঙ্গজেবকে নিয়ে সম্প্রতি, তাতে সেই প্রসঙ্গে হয়তো তিনি বলেছিলেন যে সম্ভাজিকে নিয়ে। সম্ভাজির সঙ্গে, শিবাজির ছেলে হ্যাঁ। সম্ভাজিকে নিয়ে এবং আওরঙ্গজেবের সম্পর্কে তিনি একটি কথা বলেছিলেন। আওরঙ্গজেব সম্পর্কে বলেছেন, তিনি বলেছিলেন আওরঙ্গজেব তো নিষ্ঠুর ছিলেন না, তবে এবং এবং তার আমলে জিডিপি ভারতবর্ষে খুব বেশি ভালো হয়েছিল, উন্নত হয়েছিল, এই ধরনের কথা বলেছেন। এই কথাটি বলেছেন তিনি, কিন্তু সেখানে সম্ভাজি সম্পর্কেও কোনো এমন কোন উক্তি করেননি যাতে তার অবমাননা হতে পারে, অবমাননা হয়েছে এমন মনে হবে, তাও করেনি। কিন্তু এইটা বলাতেই রে রে করে উঠেছে এই সমস্ত, এই যারা সঙ্গীরা, মূলত সঙ্গীরা। এবং সেখানকার মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনভিস, প্রথমত তো তাকে তো এই বাজেট সেশন থেকে তাকে বহিষ্কার করা হয়েছে, আবু আজমিকে, এবং বলা হচ্ছে ক্ষমা চাইতে হবে। ক্ষমা তো ঠিক আছে, তারপরেও তাকে বলা হয়েছে, দেবেন্দ্র ফডনভিস বলছে যতক্ষণ না ওকে জেলে ভরবো আমার শান্তি নেই, তার নাকি শান্তি নেই। উপরে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলছেন ওকে এখানে পাঠিয়ে দিলে বুঝিয়ে দেওয়া যাবে, সমাজবাদী পার্টিকে শায়েস্তা কি করে করা হয় আমরা জানি, এই এই বলেছেন। এখন দেখো, তুমি যদি ইতিহাস বলো, আমি আমি এইটাই বলতে চাইছিলাম, এই যে প্রশ্ন করা যাবে না, বলা যাবে না, তুমি যেটা চাইছো তোমার বলা যাবে, তোমার ফান্ডামেন্টাল রাইট ছিল, কাল পর্যন্ত ছিল, 2014 পর থেকে দেখছি সেটা একেবারেই বন্ধ হয়ে গেছে। এমন নয় যে তার আগে বন্ধ হয়নি, হয়েছে। ইমার্জেন্সি পিরিয়ডে সবাই বলবে, আমরাও জানি। এবং সেই সময় যা যা যে ধরনের প্রতিবাদ, যে ধরনের অবরোধ, যে ধরনের বিক্ষোভ, সব আমরা জানি। বেশ, এখন কি সুকৌশলে যেটা চলছে সেটা কোনো অংশে কম নয়, বরং অনেক বেশি ইমার্জেন্সির সময়। কারণ এমার্জেন্সির সময় আমরা সামনে দেখতে পাচ্ছিলাম কি হচ্ছে, আর এখন আমরা বুঝতেও পারছি না হয়তো যে কি হচ্ছে। এইটা হচ্ছে যে আমরা ভয়ে থাকছি, আমাদের প্রচন্ড, আমাদের ভয় পাওয়ানো হচ্ছে প্রতি মুহূর্তে, যে এটা বলবে না, তোমার এটা বলা চলবে না, তুমি বললেই তোমাকে জেলখানায় পাঠানো হবে, তাহলে তোমার বিরুদ্ধে এই এই শাস্তি হবে। কি কারণে? ঐতিহাসিক সত্য বলা চলবে না। ঐতিহাসিক সত্যটা কি? সম্ভাজি সম্পর্কে যদি বলতেই হয়, সম্ভাজি কে ছিলেন? শিবাজির ছেলে ছিলেন। দেখো, যদি এই তো বললাম, আমরা খুব বিখ্যাত সমস্ত ঐতিহাসিক আছেন, সারা বিশ্ববরেণ্য ঐতিহাসিক আছে, খুব কম বয়সী অড্রে, আমি একজনের নাম বলছিলাম, অড্রে ট্রাস্কি কথা। তো তিনি আওরঙ্গজেব সম্পর্কে যে বই লিখেছেন তাতে তিনি পরিষ্কার লিখেছেন যে এই কথাটা, যে এই সম্ভাজি সম্পর্কে লিখেছেন। রাগটা কেন ছিল? আওরঙ্গজেবের রাগটা কোথায়? আওরঙ্গজেবের রাগটা ছিল, মূলত রাগ ছিল যে আওরঙ্গজেবের যে যে
পুত্র, যার নামও ছিল আকবর, তিনিও আকবর ছিলেন নামে, তিনি ছিলেন বিদ্রোহী, ঔরঙ্গজেবের বিরুদ্ধে বিদ্রোহ করলেন। এবং বিদ্রোহ করলেন কারণ অরঙ্গজেব তখন যথেষ্ট বয়স হয়েছে। আওরঙ্গজেবকে তখন উনি বললেন যে আমি, তখন অরঙ্গজেব মুখের উপর বললেন হ্যাঁ আমি বিদ্রোহ করছি। এবং তাকে কে সমর্থন করলেন? রাজপুতরা সমর্থন করলেন। আর কে সমর্থন করলেন? যখন আওরঙ্গজেব যুদ্ধ করতে চলে গেলেন, এবং যুদ্ধ করে কোন জায়গায় যুদ্ধ হওয়ার কথা ছিল, তো অদ্ভুত একটা যুদ্ধ হয়েছিল, আমি অত ডিটেলে যাচ্ছি না। সেই যুদ্ধে যখন কার্যক্ষেত্রে কোনো যুদ্ধ হলো না, রণে ভঙ্গ দিয়ে, কারণ শুধু আওরঙ্গজেবের কৌশলে ভেস্তে গেল যুদ্ধটাই, এবং পালালেন। আকবর পালালেন এবং আশ্রয় দিলেন, রাজপুতরাই আশ্রয় দিলেন। এবং কে আশ্রয় দিলেন? সম্ভাজি আশ্রয় দিলেন। সম্ভাজি প্রতিদিন 300 টাকা করে তাকে দিতেন যতদিন আকবর 6 বছর ছিলেন। ওই আকবর, প্রিন্স আকবর সম্ভাজির রাজ্যে 6 বছর ছিলেন। প্রতিদিন 300 টাকা করে তাকে দেওয়া হলো অ্যালাওয়েন্স। একদম বইয়ের মধ্যে লিখিত আছে। ওড্রে ট্রাস্কি বিভিন্ন জায়গা থেকে ঘুরে রিসার্চ করে বই লিখেছেন। এবারে সেই সম্ভাজিকে উনি কেন ছাড়বেন? তার বিদ্রোহী ছেলেকে সে এইরকম ভাবে রেখেছিল, তাকে কেন ছাড়বেন? এটা এটা কিছুতেই ছাড়তে চাইবেন না। আওরঙ্গজেব এটা ছাড়েন। আওরঙ্গজেবের এটা ছিল। আওরঙ্গজেব কি নিষ্ঠুর ছিলেন না? হ্যাঁ ছিলেন। এক্স্যাক্টলি একই রকম সম্ভাজিও নিষ্ঠুর ছিলেন। কিরকম নিষ্ঠুর ছিলেন, একটা খুব আর একটা ছোট্ট একটা উদাহরণ দিলে বোঝা যায়। যখন বলা হচ্ছে যে এবারে কিন্তু আওরঙ্গজেবের আহ, সেনারা আসছে তোমাকে ধরে ফেলবে বা তোমাকে আক্রমণ করবে, তখন তিনি আপন খেয়ালে মত্ত বিভিন্ন ভাবে যেমন যেমন থাকতেন আর কি রাজারা। এবং তারপরে বলছেন যে খবরটা নিয়েছে তার জিমটা টেনে ছিঁড়ে ফেলে দাও, তার জিভটা টেনে ছিঁড়ে ফেলে দাও। এ হচ্ছে তার নিদান। কাজেই নিষ্ঠুর সবাই ছিল, কারণ সেই যুগের সেইটাই একটা মানে ক্যারেক্টারিস্টিক ছিল। যতজন দেখেছি আমরা, বহুজনের মধ্যে এই নিষ্ঠুরতা দেখেছি। কিন্তু আমি বলতে চাইছি ঐতিহাসিক সত্য কিনা কে বিচার করবে? বিচার করবেন ঐতিহাসিকরা। সেখানে যে রামচন্দ্র গুহ থাকবেন, ইরফান হাবিব থাকবেন, আর প্রচুর লোক থাকতে পারেন। আমি কথার কথা বলছি, এনাদের কথা। এরকম অজস্র মানুষ আছেন যারা বিদগ্ধ মানুষ। কিন্তু আমরা যারা খবর ও সংবাদ প্রচার করি, আমরা কি এনাদের নিয়ে আসছি? না আমরাও সেই মঞ্চে ক্যামেরার সামনে বসিয়ে রাখছি, সে কখনো বিজেপি, কখনো সিপিএম, কখনো তৃণমূল, কখনো যে আপনি বলুন এইটা তিনি ঠিক বলেছেন কিনা। আর এনারা কেন বলতে যাবেন? যাদের বলার তারা তো বলবেন। আর না হলে এরা যদি নিশ্চয়ই বলতে পারেন, যদি তার অরুণ সৌরীর মতন জ্ঞান গম্ভীর থাকে নিশ্চয় বলতে পারেন কথার কথা, রিসার্চ করে যদি বলে পারেন বলতে পারেন। কিন্তু আমরাও তো সেটাই করছি। আমরাও তো সেই রাজনীতিকদের, কোন রাজনীতিকদের? যে রাজনীতিকরা শুধু দলীয় রাজনীতিতে নিজেদের স্বার্থ ছাড়া কিচ্ছু দেখছেন না, তাদের বসাচ্ছি। কাজেই সমস্ত জায়গাটা ঘুরে ফিরে সেই চলে আসছে কোথায়? ক্ষমতা দখলের কাছে। শিক্ষা ব্যবস্থাটা ক্রমেই এই রাষ্ট্রের ক্ষমতা দখলের অন্যতম একটা হাতিয়ার, সেটাই হয়ে দাঁড়াচ্ছে সুব্রত। এইটা সবচেয়ে দুর্ভাগ্যজনক এবং আমাদের কাছে ভীষণ চিন্তা, খুবই দুশ্চিন্তা। ধন্যবাদ গৌতম দা, খুব সুন্দর আজকের আলোচনাটা আপনি করলেন, এবং এর মধ্যে যে আশঙ্কার ছবিটা আমরা পেলাম, সেই আশঙ্কার ছবি থেকে সত্যি তো আমাদের ভবিষ্যৎ নিয়ে আমরা জানি না আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কি এ দেশ, কি শিক্ষা পাবে এবং কি দেশ সম্পর্কে তাদের ধারণা তারা তৈরি তৈরি করবে। তো আপনারা যারা এই সমস্ত অনুষ্ঠানটা দেখলেন তাদের জন্য একটা অনেক বড় ভাবনার খোরাক আমার মনে হয় আজকের অনুষ্ঠান থেকে দেওয়া গেল। আহ গৌতম দা, আপনাকে অনেক ধন্যবাদ। এবং সেই সঙ্গে আপনারা যারা এই অনুষ্ঠানটি দেখলেন তাদের সবার কাছে একটা অনুরোধ, আপনারা আপনাদের সমস্ত মন্তব্যের জন্য কিন্তু কমেন্ট বক্স আমরা অপেক্ষা করি যে আপনারা কমেন্ট বক্সে আপনাদের সুচিন্তিত মন্তব্য জানাবেন। আপনারা কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন, এবং সেই সঙ্গে একটা আবেদন থাকবে যে এই ধরনের অনুষ্ঠান যাতে আমরা আরো করতে পারি, সেই জন্য আপনারা আমার এই চ্যানেল এবং গৌতম ব্যানার্জি অফিসিয়াল এই চ্যানেল দুটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অবশ্যই চালু করে রাখবেন। নমস্কার।